আমন্ত্রণ। শুভ দুপুর। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের রপ্তানি বৈচিত্র্য না থাকা হতাশাজনক বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বুধবার সকালে রাজধানীর বিআইআইসিসি অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা জানান, এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতির চাকা আরও সচল করে তুলতে হবে। তৃতীয় দফা আলোচনার পর বাংলাদেশি পণ্যের শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করে যুক্তরাষ্ট্র। তবে এ হার কমপক্ষে ১৫% করা না গেলে দেশের ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। এতে তাদের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় থেকে যাবে, এমনটা মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি, সয়াবিন, বিমান, গম, তুলাসহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। Principal stakeholder, but still, I mean, it's because it's a B2B negotiation, so they are not allowed. But they can help the government. Particularly, our export is so dependent on one or two products. So this is actually made us extremely vulnerable. দেশের পণ্য রপ্তানি বৈচিত্র্য বাড়াতে চেষ্টায় আছে সরকার বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। এদিকে এলডিসি উত্তরণের আগেই দেশের অর্থনীতির চাকা আরও সচল করার তাগিদ বাণিজ্য সচিবের। This LDC membership of Bangladesh, and we are the largest user of maximum user of that facilities. I think that has crippled us. Rules supervision, an exit clause of this agreement. We could make them understand look, if there is an agreement, if I enter into an agreement, there must be an exit clause. Without that, I cannot enter into any agreement. So that I could put in the text of the agreement. ইতিমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশের সাথে ব্যবসায়িক চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টে দেখছিলাম, এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই। রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আসলে কোথায়, কিভাবে এগুলো আমরা অতিক্রম করতে পারি, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক, এবং যুক্ত হবেন শাহিনা আহমেদ, জনাব শাহিনা আহমেদ, সভাপতি বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন জনাব MS সিদ্দিকী। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই, এই যে পণ্য বৈচিত্র্যকরণের কথাটি আমরা বলছিলাম, আমরা একমুখী একটি পণ্যের উপরে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, বিশেষ করে তৈরি পোশাক। সেখান থেকে বের হয়ে আসা বা তার পাশাপাশি আমাদের অন্য যে রপ্তানি পণ্যগুলো আছে, সেগুলোর উপরে আমরা কিভাবে বৈচিত্র্য আনতে পারি, কিভাবে সেগুলোর রপ্তানির পরিমাণ বাড়াতে পারি, এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। প্রথমত, আসলে বাংলাদেশের যত নিয়ম কানুন, রুলস রেগুলেশন আছে, সবই ইন ফেভার অফ ওয়ান প্রোডাক্ট, সেটা হলো আরএমজি। আমাদের দেশের যেহেতু ট্যাক্স বেশি, সেহেতু বন্ড লাইসেন্স ছাড়া তো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এদেশে কম্পিটিটিভ হবে না। এখন বাংলাদেশে যে বন্ড লাইসেন্সের যে ক্যাপাসিটি এনবিআর দেওয়ার, তার গার্মেন্টসকে দিয়ে আর বাকি কাউকে দিতে পারে না। অল্প কয়েকটি ট্যানারিকে দিয়েছে, আর ছোট দুই একটা বোধহয় জাহাজ নির্মাণ কোম্পানি, আরো দুই একটা কোম্পানিকে দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে পরিমাণ বন্ড লাইসেন্স দেওয়া দরকার ডাইভার্সিফাইড সেক্টরে, সেটা এনবিআর সেই সক্ষমতা নাই, এবং এই ব্যাপারে কেউ কোনো মাথা ঘামায় না। বাংলাদেশে গার্মেন্টসের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয়, এক্সপোর্টের উপরে সবচেয়ে বেশি সাবসিডি দেওয়া হয়, ট্যাক্স বেনিফিট দেওয়া হয়, সেটা অন্য সেক্টরে দেওয়া হয় না। সুতরাং আপনি যদি ডাইভার্সিফাই করতেই হয়, তাহলে যে ফ্যাসিলিটিগুলো সবচেয়ে সহজ উত্তর হচ্ছে, যে ফ্যাসিলিটিগুলো গার্মেন্টসকে দেওয়া হয়, সেই ফ্যাসিলিটিগুলো অন্য যে সেক্টরকে দেওয়া হোক, তারাই ফারিশ করবে। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমাদের দেশে বিশেষজ্ঞের ধারণা অথবা অনেকেরই ধারণা যে আমরা ইচ্ছা করলে গবেষকরা বলতে পারবে যে কোন প্রোডাক্টটা আমরা পরবর্তীকালে বাড়াতে পারবো এক্সপোর্ট। আসলে এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত। বাজার সিদ্ধান্ত নিক
বাংলাদেশ থেকে কোনটা আমরা এক্সপোর্ট করলে কম্পিটিটিভ হব এবং ভালো মার্কেট পাবো। এখন এটার জন্য যেটা করতে হবে, সবার জন্য ফ্যাসিলিটি সমান করতে হবে। আর সবার জন্য সমান সমান ফ্যাসিলিটি করার অর্থ হচ্ছে বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিকে বড় লাইসেন্স দিতে হবে। সেটার উল্টো কথা হচ্ছে যে বাংলাদেশে ট্যাক্স কাস্টমস ডিউটি জিরোর কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে আপনি দেখবেন যে শত শত প্রোডাক্ট এক্সপোর্টের জন্য কম্পিটিটিভ হয়ে যাবে, কারণ তাদের আর তখন বন্ড লাইসেন্সের প্রয়োজন হবে না। বাংলাদেশে বন্ড লাইসেন্স ঠিক রাখার জন্য, মেনটেনেন্সের জন্য এবং যে ইরোশন হয় ট্যাক্সের, সেটা যদি আপনি বিবেচনায় নেন, আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যদি সব প্রোডাক্টের উপর 5% ডিউটি দেওয়া হয় বা 2%, 3% দেওয়া হয়, তাহলে টোটাল রেভিনিউ সরকারের কমবে না, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কম্পিটিটিভ হয়ে যাবে যারা এখন কম্পিটিটিভ হতে পারছে না। সেই জন্য যেমন এই যে গার্মেন্টসটার কথা আমরা বলি, গার্মেন্টসটা যখন এক্সপোর্ট আইটেম হিসাবে আসলো তখন কি বন্ড লাইসেন্স ছিল? তখন কি ব্যাক টু ব্যাক এলসি ছিল? এটা কিন্তু আস্তে আস্তে ফেজ বাই ফেজ সরকার এগুলোকে দিয়েছে। এটাকে কোনো পরিকল্পিতভাবে কেউ গার্মেন্টস বাংলাদেশে কেউ গার্মেন্টসকে এক্সপোর্ট আইটেম হিসেবে বিবেচনা করেছে? করে নাই। এটা বিদেশিরা চিন্তা করেছে যে এই দেশ থেকে আমরা নিতে পারবো, ওরা আমাদের দেশে এসছে, আমাদের দেশে কিছু লোককে, জাকারিয়া সাহেব নামের জুয়েল গার্মেন্টস এবং রিয়াজ সাহেব নামের রিয়াজ গার্মেন্টসের মালিককে ধরে ওরা প্রথম জার্মানি এবং ফ্রান্সে গার্মেন্টস এক্সপোর্ট শুরু হলো। পরবর্তীকালে 2 বছর পরে নুরুল কাদের সাহেব 1981 সালে তার দেশ গার্মেন্টস নিয়ে আসলেন। এখন তার মানে কি, এটা পরিকল্পিতভাবে হয় না। এখন আমরা যখন বলি যে পরিকল্পিতভাবে কোন প্রোডাক্টের জন্য আমরা এক্সপোর্ট মার্কেটে যাব, সেটা আমরা সিদ্ধান্ত যদি নেই, বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিতে গেলে ভুল হয়ে যাবে, ব্যবসায়ীরাও নিতে পারবে না। ইন টোটাল সব ব্যবসায়ীরা, সব সরকারি প্রতিষ্ঠানের রেজাল্ট হচ্ছে মার্কেট ড্রিভেন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের উপরে আমি জোর দিতে চাই। এছাড়াও তারপরেও বলা যায়, যেমন আমাদের দেশে ভ্যালু এডিশনের দিক থেকে কতগুলি প্রোডাক্ট খুব প্রমিজিং মনে হয়েছে, যেমন ফার্মাসিউটিক্যাল, সেটা আবার অনেক রেগুলেটরি ব্যারিয়ার আছে, অনেক ধরনের অ্যাপ্রুভালের দরকার আছে, স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার আছে, সেটা আমরা কঠিন আমাদের জন্য। জাহাজ নির্মাণ সেক্টরটা দেখা যায় মাঝে মধ্যে খুব ফ্লাশ করে দেখা যায়, আবার থেমে যায়। এছাড়াও খাবার, প্রসেস ফুড, আমরা আমাদের দেশে অনেক বেশি মানুষ বিদেশে থাকে এক্সপাট্রিয়েট, ওদের কাছে আমাদের প্রসেস ফুডটা যায়। তো এখন এর সাথে বলতে হয় বাংলাদেশের সবচেয়ে ফুডের কথাই যদি বলি বা সার্ভিসের কথা বলি, আমাদের দেশের জন্য সবচেয়ে প্রমিজিং যেটা, সেটা হচ্ছে হালাল প্রোডাক্ট অর্থাৎ হালাল সার্ভিস। সেটা নিয়ে আমরা আসলে মাথা ঘামাচ্ছি না, আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করা নেই। আমরা যাদেরকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের জন্য দিয়েছি ইসলামী ফাউন্ডেশনকে, যাদের ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই, আরেকটা দিয়েছি কিছুদিন আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনকে, ওনারা ডাইভার্সিফাইড কাজে ব্যস্ত, ওনাদের ফোকাসটা হালাল প্রোডাক্টে নেই। সুতরাং একটা আলাদা একটা অ্যাক্রিডিটেশন কমিশন যদি করা হতো হালাল প্রোডাক্টের জন্য, তারা যদি কিছু স্ট্যান্ডার্ড সেট করতো, তাহলে আমরা হালাল প্রোডাক্টে খুব ভালো করতাম। কারণ হালাল প্রোডাক্টের গ্রোথ হচ্ছে 12%, যেখানে গ্লোবাল গ্রোথ রেট হচ্ছে 4% অ্যাভারেজ। তো সুতরাং এমন একটা প্রোডাক্ট, এমন একটা মার্কেট যে মার্কেটের গ্রোথ এত বেশি, আমরা সেখানে ফোকাস করতে পারি। আমাদের জুট ছিল একসময় সোনালী আঁশ, আমাদের মেজর প্রোডাক্ট সোনালী আঁশ। এখন র জুট এক্সপোর্ট করে আমরা ভালো করতে পারি না, কারণ প্রাইস পাওয়া যায় না। আমরা ইন প্রোডাক্টে যে কেন যেন পারি না, আমরা আমাদের র জুটগুলো ভারতের মতো দেশগুলোতে এক্সপোর্ট করি, তারা এটাকে ভ্যালুয়েট করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। অর্থাৎ আমাদের কোথাও আইদার মার্কেটিং অথবা টেকনোলজি কোথাও একটা ঘাটতি আছে, সেটাকে আমরা এক্সপোর্টেবল আইটেম করতে পারছি না। এই ধরনের অনেক কনজিউমেবল আইটেম, যেমন সার্ভিস, বাংলাদেশের ইকোনমি প্রায় 50% উপর হচ্ছে সার্ভিস। আমরা কতটুকু সার্ভিস এক্সপোর্ট করি? আমরা তো সার্ভিস এক্সপোর্ট করতে পারি না, কারণ আমরা এটা নিয়ে ভাবি না সার্ভিস এক্সপোর্ট নিয়ে। সার্ভিস এক্সপোর্টের এক্সপোর্ট প্রমোশন পলিসি যেটা আছে, সেখানেও সার্ভিসটাকে এমনভাবে বলা আছে, সেটাকে ডিফাইন করা নাই প্রপারলি। আমরা যদি প্রপারলি ডিফাইন করতে পারতাম, সেটাকে যদি সার্ভিসকে যদি আমরা পলিসি সাপোর্ট দেওয়া যেত, ইনসেন্টিভ দেওয়া যেত, আমাদের থেকে অনেক বেশি সার্ভিস বিদেশে এক্সপোর্ট করতে পারতাম। আমাদের যে শ্রমিকরা বিদেশে যায়, সেটাও কিন্তু এক ধরনের সার্ভিস এক্সপোর্ট। মানুষ বিদেশে যেয়ে তার সার্ভিস
জি, এম এস সিদ্দিকী, আপনি যদি এই বিষয়ে বলতেন যে এই বৈচিত্র্যকরণের ক্ষেত্রে আসলে এখন আমরা কি পদক্ষেপ নিতে পারি বা কি করলে এটি বৈচিত্র্যকরণ বা বহুমুখী বাজার বা বিভিন্ন বাজার আমরা ধরতে পারবো? আমি অলরেডি আপনার প্রশ্নের প্রায় উত্তর দিয়েই ফেলেছি, আবার রিপিট করি। সেটা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বেশি উপকারী এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে বন্ড লাইসেন্স, আর সবচেয়ে বেশি রিগ্রেসিভ মার্কেট এক্সপানশন এবং ডাইভার্সিফিকেশনের সবচেয়ে বড় বাধা হচ্ছে বন্ড লাইসেন্স। আমি একটু আগে বলেছি যে আমরা যদি আমাদের কাস্টমস ডিউটিকে কমিয়ে আনতাম, জিরোর কথা বললে কেউ মানবে না, 1-2-3% এনে আমরা যদি বন্ড লাইসেন্সগুলো উইথড্র করতাম, বাতিল করে দিতাম, তাহলে সব সেক্টরে ভালো হতো। এখানে বলে রাখা দরকার, এটা বললেই এনবিআর বা পণ্ডিতরা বলবে যে আমাদের দেশ চলবে কি করে, রেভিনিউ না আসলে। আমাদের কাস্টমস ডিউটি হলো টোটাল রেভিনিউর 29%, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতায় দেখা যায় যখনই কাস্টমস ডিউটি কমানো হয় তখনই আমাদের টোটাল রেভিনিউটা বেড়ে যায়, ইনকাম ট্যাক্স বেড়ে যায়, ভ্যাট বেড়ে যায়। সুতরাং যারা এই ভয়টা পায় যে কাস্টমস ডিউটি কমিয়ে ফেললে আমরা মার্কেট ক্ষতিগ্রস্ত হবে, রেভিনিউ কম আসবে, তাদের এই কথাটা বাংলাদেশের তথ্য, বাংলাদেশের এনবিআর এর তথ্য এটা সাপোর্ট করে না। বরঞ্চ কাস্টমস ডিউটি এটা একটা রিগ্রেসিভ, এটা কমিয়ে দিলে আমরা বেশি এক্সপোর্ট করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে বললাম, কোনো ক্ষেত্রে আমরা বেশি সাপোর্ট দেই, ইনসেন্টিভ, সাবসিডি, সেগুলো এক একটা সেক্টরের জন্য আমাদের এক এক রকম। সেটার সাথে আবার যারা বেশি প্রভাবশালী তারা ওইটা নিজেরা বেশি সাবসিডিটা নিয়ে নেয়, আর যারা প্রভাবশালী নয় তারা পায় না। শুধু আমি বলবো এটাকে একটা ইউনিফর্ম সিস্টেমে যদি আনা যায়, কারণ ক্ষুদ্র কুটির শিল্পগুলোকে যদি আমরা এক্সপোর্টে না আনতে পারি তাহলে কিন্তু আমরা এটার রিয়াল ইম্প্যাক্টটা ইকোনমিতে পড়বে না। আমাদের সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। ক্ষুদ্র কুটির শিল্প যে প্রোডাক্টটা তৈরি করে, মেজর পোর্শন প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প, তাদেরকে যদি আমরা এক্সপোর্ট মার্কেটে নিয়ে আসতে পারি তাহলে আপনি দেখবেন যে শত শত প্রোডাক্ট। এখানে অবশ্য বলে রাখা ভালো যে ইদানিং আরেকটা ফ্ল্যাশ দেখা যাচ্ছে, আমরা হাউস হোল্ড ইকুইপমেন্ট যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন থেকে এই সেক্টরটাতে আমরা অনেক এগিয়ে গেছি, একটি কোম্পানি খুব বেশি এগিয়ে গেছে। সেটা কিন্তু জনাব এম এস সিদ্দিকী, আপনার কাছে আমরা আসবো। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন ইতিমধ্যে, শাহিন আহমেদ, সভাপতি বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন। শাহিন আহমেদ, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে পণ্যের বৈচিত্র্যকরণ এবং বাজার বহুমুখীকরণের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আসলে আপনি তো চামড়া এবং চামড়াজাত পণ্য নিয়ে কাজ করেন। আপনাদের এই জায়গাটাতে আসলে আপনারা এখন কি অবস্থায় আছে? আমরা যতটুকু জানি যে পোশাক রপ্তানিতে আমরা যেভাবে আগাতে পেরেছি সেভাবে কিন্তু চামড়াতে আগাতে পারিনি। এর প্রতিবন্ধকতাগুলো আসলে কি, কোথায়, এর সমাধানগুলো কি, সে বিষয়ে যদি আপনি বলতেন। ধন্যবাদ। আসলে আমরা যে বৈচিত্র্যকরণের কথা বলছি, আসলে যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এখানে আমাদের কিন্তু খুবই সীমিত, কারণ এখানে হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের খুব উইক। বিশেষত আপনি যদি ধরেন যে লেদার প্রোডাক্ট বলেন, আমরা কিন্তু সেই কয়েক যুগ ধরে একই প্রোডাক্ট আমরা উৎপাদন করছি, অর্থাৎ আপনার ফুল ক্রাস্ট এবং ফুল ভেজিটেবল লেদার। আমরা এটাকে যে ডেভেলপ করবো সেই টেকনোলজি বা নো হাউ কিন্তু আমাদের অভাব আছে। এবং বিশেষত আমাদের এখানে যে লেদার ইনস্টিটিউট আছে আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং আমাদের যে লেদার রিসার্চ ইনস্টিটিউট আছে, সেটাও কিন্তু আসলে কার্যকর নয়। তো এই কারণে দেখা যাচ্ছে যে আসলে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমরা কিন্তু সেই পুরোনো প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু মার্কেটিং করছি। আবার এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ফুটওয়্যার বা লেদার গুডস আমরা তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ডিপেন্ড অন আপনার চায়না। শাহিন আহমেদ, আমরা আপনার আলোচনা শুনবো একটু। আমাদের মতিঝিলে একটি অনুষ্ঠান চলছে, সেখানে যেতে হচ্ছে। দর্শক, রাজধানীর মতিঝিলে চলছে ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত ডিজিটাল ব্যাংকিং সেবা আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যবধান কমানো শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারপরে এই যে অ্যাকাউন্ট খুললো, এই অ্যাকাউন্টগুলো কি 1 বছরে ইউজ হয়েছে? হয়নি। 1 মাসে 3 মাসে ইউজ হয়েছে কি হয়নি? যদি ইউজ হয়ে থাকে তো কি প্ল্যাটফর্মে গেছে, সে কি ম্যানুয়ালি করছে, না ডিজিটাল করছে, না মোবাইল ফাইন্যান্সে করছে, সেইগুলোর রেকর্ডও আছে আমাদের কাছে। এটার একটা বলার কারণ হলো, এখান থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি আর কি। হ্যাঁ, যেভাবে বলুক, আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস
রেগুলেশন বলেন, গাইডলাইন বলেন, এগুলা তৈরি করেছি। এবং এমএফআইস, তারপরে এই যে সার্ভিস প্রোভাইডার, তারপরে ইন্টারনেট কানেক্টি, তারপরে ওই যে ইলেকট্রিসিটি, ডাটা, সব ধরনের যত ধরনের অর্গানাইজেশন আছে সবগুলা কিন্তু কানেক্টেড করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে কিন্তু মানে দেশ অনেক দূর এগিয়েছে। এখন দেখেন একটা কথা বলি আপনাকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, একটা বাস্তব উদাহরণ দেয় আর কি, 1992 সালে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করছি, কিন্তু আমি 85-84 সালে ঢাকা ইন করছি আর কি। এবং ঢাকায় আসছি, আসার পরে ইয়াতে একটা চিঠি লিখছি আমাদের হলে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি ঢাকাতে ছিলাম কিছুদিন। 3 দিন 4 দিন পর আমার আব্বা এটা রিসিভ করছে চিঠিটা, যে আমি ভালোভাবে পৌঁছেছি ঢাকায়, আপনারা ভালো থাকেন আর কি। এখন দেখেন আপনি অন সেকেন্ডে আমি এখন আমার কথা বলতে পারছি আর কি, ঠিক আছে। তারপর আমি এখানে স্টুডেন্ট হিসাবে আমি ঢাকার অনেকগুলো ব্যাংকে ঘুরছি, যে ভাই আমি আমার আব্বা বা বাচ্চা টাকা পাঠাবে, আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারিনি। কেন পারিনি আমি জানি না। পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হলাম, তখন স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট হলো, অগ্রণী ব্যাংক ছিল ওখানে আর কি। তো সে এখানে আমার আব্বা টাকা পাঠাইতো, সে ওভারড্রাফট অমুক তুমুক নানা ধরনের, সেটা আস্তে আস্তে 1 সপ্তাহে গেল। এরপরে এই অভিজ্ঞতা, তারপরে আমি যখন চাকরি শুরু করলাম, তখন আমি আবার মানি ট্রান্সফার করব বাড়িতে। আমি আমার আব্বার কাছে টাকা পাঠাইতাম পোস্টাল অর্ডারে, 1 সপ্তাহ 15 দিন পর টাকা পাইতো, অনেক সময় টাকা মার যেত। দিস ইজ দ্য বাস্তবতা, 1992 সালের কথা আর কি এটা, ঠিক আছে। আমি অনেক সময় ব্যাংকে ওডি করে আমি পাঠাইতাম। সেই লোক এখন আমি নিজে এখন বসে আমার আম্মার অ্যাকাউন্টে RTGS এর মাধ্যমে হোক, এই ওয়ালেটের মাধ্যমে হোক, উইদিন সেকেন্ডের মধ্যে টাকা চলে যাচ্ছে আর কি। তো সেইটা, দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এখন দেখেন ট্রেডিশনাল থেকে বেরিয়ে আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করতেছি আর কি। তা এখন ব্যাংক আর এই যে পেমেন্ট, ইটস এ নট এক জিনিস, একটা সার্ভিস দিতেছি, পেমেন্ট মানি ট্রান্সফার। বিকাশের কথা বলেন, অনেক করছে আর কি, মানি ট্রান্সফার করছি, ক্যাশ ইন ক্যাশ আউট, অমুক তুমুক, এখনও কিন্তু স্টিল মানি কিন্তু ইউজ হচ্ছে। আমি একটা স্টাডিজ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা অনেক কিছু করার পরে আমাদের মোটা দাগে কয়েকটা সেন্ট্রাল ব্যাংক আমরা কাজ করতে পেরেছি। ফর্মাল পেমেন্ট ইন বাংলাদেশ আর প্রাইমারিলি এক্সিকিউটেড থ্রু 5 সেন্ট্রাল প্ল্যাটফর্ম অপারেটেড ও রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অটোমেটেড ক্লিয়ারিং প্রসেসিং সিস্টেম, যেটা BSCPS বলে। তারপর 2 নম্বর হলো বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, BFEFTN। 3 নম্বর হলো বাংলাদেশ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, BDRTGS। 4 নম্বর হলো ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, NPSB। তারপরে আরেকটা যেটা উনি আমাদের সচিব মহোদয় বলে গেলেন, ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম, IDTP। এবং এটা ছাড়াও আমরা এডিশনাল ম্যানুয়াল ট্রান্সফার, ওভার দ্য কাউন্টার পেমেন্টস অ্যান্ড দ্য রেপিডলি এক্সপান্ডিং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইকোসিস্টেম। দর্শক, আমরা ছিলাম মতিঝিলে একটি অনুষ্ঠানে, আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা আলোচনা করছিলাম রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের চ্যালেঞ্জ নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক, এবং শাহিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনের সাথে আলোচনায় ছিলাম। শাহিন আহমেদ, আপনি বলছিলেন প্রতিবন্ধকতাগুলো কোথায়, বাধাগুলো কোথায়। তার আগে আসলে আমরা কিছু তথ্য দেখে নিতে চাই, আমাদের হাতে কিছু তথ্য আছে, আমরা দেখে নিতে চাই যে দেশের ওভারঅল যে রপ্তানির বাজার সেটি আসলে কেমন ছিল, সেই চিত্রটি একটু দেখে নিতে চাই আমরা। এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো স্ক্রিনে দেখতে চাই। আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই সেগুলো আসবে। গত 2024-25 অর্থ বছরের যেই চিত্রটি রপ্তানির বাজারে ছিল সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 2024-25 অর্থ বছরে রপ্তানির চিত্র। এখানে আমরা দেখছি যে মোট রপ্তানি হয়েছে $48.29 বিলিয়ন, এবং যার মধ্যে পোশাকি রপ্তানি হয়েছে $39.35 বিলিয়ন, এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে $1.15 বিলিয়ন। একই সাথে আমরা পরে আরেকটি তথ্য আমরা দেখে নিতে চাই। এখানে রপ্তানি, এটিও 2024-25 অর্থ বছরের হিসাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি পণ্য রপ্তানি হয়েছে 2.52%, হোম টেক্সটাইল 2.4%, লাইট ইঞ্জিনিয়ারিং 10.3%, বাইসাইকেল 41.14%, ইলেকট্রনিক্স পণ্য 11.38%, নন লেদার জুতা 25.37%, স্পেশাল টেক্সটাইল পণ্য 13.37%, পাটের ব্যাগ 18.11%, এবং চিংড়ি এবং অন্যান্য হিমায়িত মাছ এটি 19.38% রপ্তানি হয়েছে। এই হিসেবটি যখন আমরা দেখব, তখন আমরা আসলে আলোচনা করতে চাই যে এই হিসেবটি যখন আমাদের চিত্র দেখায়, তখন আসলে প্রশ্ন যে জনাব শাহিন আহমেদ আপনার কাছে, যে
কৃষি পোশাক শিল্পে যতটা আমরা রপ্তানি করতে পেরেছি সেক্ষেত্রে দেখলাম যে আপনার সেক্টর যেটি সেখানে অনেক কম ছিল। এই বিষয়টি আসলে এই যে এত বড় একটি গ্যাপ বা দূরত্ব আসলে রপ্তানির ক্ষেত্রে এটির প্রতিবন্ধকতা নিয়ে আপনি বলছিলেন, আমরাও সেটি চিত্রতে তথ্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি সেই সাথে যুক্ত করতেন যে আসলে চ্যালেঞ্জগুলো কি। দেখুন, আমি আমার পূর্বের কথায় আমি ফিরছি। আমি বলছি যে আমাদের এখানে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে লেদার গুডস ফুটওয়্যারসের একটা হাব হওয়ার। এইখানে বিশেষত আমাদের স্কিলড ওয়ার্কফোর্স এবং পাশাপাশি আমাদের যে এখনো লেবার ওয়েজেস কিন্তু কম্পিটিটিভ এখনো আছে। দেন আপনার আপনার ভিয়েতনাম এবং চায়নার থেকে, সুতরাং এখনো অপরচুনিটি আছে। কিন্তু আমাদের এখানে মূল অবস্টাকল গুলো হলো বিশেষত আমার যে ব্যাংকিং ইন্টারেস্ট। আমি যদি বলি এখন 13 থেকে 14% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কেউ ইন্ডাস্ট্রি করবে না এবং বিনিয়োগও করবে না। সুতরাং এখন কিন্তু বিনিয়োগ পিছিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন 1-2 বছরের ভিতরে কিন্তু বিনিয়োগ ওইভাবে আপনারও হয়নি। এবং ক্যাপিটাল মেশিনারিজের কথা যদি বলেন, ইম্পোর্ট কিন্তু অনেকাংশ কমে গেছে। সুতরাং আপনার মনে করেন এটা গুড সাইন না, কারণ এখানে আমাদের যে সরকারের পলিসির কথা আমরা বলছি, সেই পলিসি আপনার মনে করেন যে আপনার সরকারকে নিতে হবে বিশেষত যে সহজভাবে যাতে আমরা যে ইন্ডাস্ট্রি করতে পারি, যে জমির ভ্যালু বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রিগুলো আপনার বন্ধ হয়ে গেছে, বিশেষত টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলোকে যদি সহজভাবে লিজ দিয়ে আপনার ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বা লেদার গুডস ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়, আপনি দেখেন এখানে কিন্তু 25% কিন্তু নন লেদার ফুটওয়্যার আপনার গ্রোথ হয়েছে। এটা কিন্তু আপনার এই 4-5 বছরের ভিতরে নন লেদার ফুটওয়্যারের প্রচুর অর্ডার বাংলাদেশে ঢুকেছে বিকজ অফ আপনার ওয়েজেস, আপনার চায়নার যে ওয়েজেস এবং ভিয়েতনামের ওয়েজেসের কারণে। সুতরাং আমরা মনে করি যে আমেরিকার যে বাজার রেসিপ্রোকাল ট্যারিফ এখনো আমাদের সহনীয় পর্যায়ে আছে। তো আমরা মনে করি যে সেই সুযোগটা আমরা নিতে পারি এবং আমাদের এইখানে যে ইনস্টিটিউটগুলো আছে সেইগুলো আরো সচল করতে হবে, যাতে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইন এবং আমরা যে এই যে আমাদের যে সবচেয়ে ল্যাকিং গুলো হলো R&D। আমরা ডিপেন্ড অন চায়না। আমি আগে বলছি যে চায়না, ইন্ডিয়া এবং ইউরোপের কাছে আমরা এই ডিজাইনগুলোর জন্য আমরা ডিপেন্ড থাকতে হয়। সুতরাং এইখানে আমাদের ডিজাইন স্টুডিও সহ আমাদের R&D আরো স্ট্রং করতে হবে এবং পাশাপাশি যে আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে আরো শক্তিশালী করতে হবে এবং তাদেরকে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সাথে অ্যালাইন করে সেই সিলেবাসগুলো আপনার ঠিক করতে হবে এবং তাদের সাথে আপনার যদি কোলাবোরেশনে যদি আপনার এই R&D ডেভেলপ করা যায়, আমি মনে করি যে এইখানে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে একটা ব্যাপক বিপ্লব ঘটতে পারে। আমরা সরকারকে অনুরোধ করব বিশেষত যে আমাদের যে ল্যাকিং গুলো আছে লেদার সেক্টরে, বিশেষত কমপ্লায়েন্টটার কারণেই কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের প্রোডাক্টের দাম পাচ্ছি না, আমরা আমাদের লেদার আমরা ব্যবহার করতে পারছি না। আমাদের যারা ফুটওয়্যার লেদার গুডস ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু ইম্পোর্ট করে এনে চামড়া আপনার এখানে উৎপাদন করতে হচ্ছে। জি যে জনাব শাহিন আহমেদ, আমরা আপনার কথা শুনছিলাম, প্রতিবন্ধকতার কথাগুলো আপনি বলছিলেন। আমাদের হাতে আরেকটি কার্ড আছে, সেখানে একটু তথ্য দেখে নিতে চাই যে আসলে সেখানে আমাদের কাছে আরেকটি তথ্য আছে, আমরা দেখে নিতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে রপ্তানি আয়ের শীর্ষ বাজারের চিত্রটি, এটি 2024-25 অর্থ বছরের চিত্র আমাদের কাছে। এটি আমরা দেখতে পাচ্ছি যে 10টি বাজারে আমাদের মূলত রপ্তানি হয়েছে, তার মধ্যে যুক্তরাষ্ট্র হয়েছে $869 কোটি, জার্মানিতে $529 কোটি, ফ্রান্সে $242 কোটি, নেদারল্যান্ডসে $235 কোটি, জাপানে $141, যুক্তরাজ্যে $462, স্পেনে $355, ইতালিতে $166, কানাডাতে $146, বেলজিয়ামে $73। এটি ইপিবির তথ্য, যেখানে দেখা যায় যে এই 10টি দেশে মূলত আমাদের 2024-25 অর্থ বছরের যে রপ্তানি হয়েছে তার একটি পরিসংখ্যান। আমরা এই তথ্যটি নিয়ে প্রশ্ন রাখতে চাই জনাব MS সিদ্দিকী আপনার কাছে। MS সিদ্দিকী, এই যে 10টি বাজার আমরা দেখলাম, এর বাইরের থেকে মানে অন্য বাজারগুলোতে আসলে খুব বেশি আমাদের রপ্তানি নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 10টি বাজারের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে আবার তৈরি পোশাক। অন্য পণ্যগুলো কিন্তু খুবই তুলনামূলক কম। এটির আসলে এই থেকে বের হয়ে আসার রাস্তা কি বা কোন পথে আমরা আগালে পরে এই
মানে সব জায়গায় আমরা রপ্তানির ইয়েটা বাড়াতে পারবো? হ্যাঁ, আসলে আপনি যে তথ্য দিয়েছেন 10টি মার্কেটের কথা বলেছেন, তো আপনি যদি 15টি মার্কেট নিয়ে আসেন, আপনি দেখবেন যে অনেকগুলো ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, এই দেশগুলো আসবে। এবং সেখানে কিন্তু আবার গ্রোথ রেট অনেক ভালো, 10%-এর উপরে। তো শুধু হাইয়েস্ট গ্রোথ যে মার্কেটগুলোতে, সেই মার্কেটগুলোতে আমরা এখন বেশি রপ্তানি করি না, কম করি, সেখানে গ্রোথটা একটু বেশি। সো এই অ্যাঙ্গেল থেকে যদি গার্মেন্টসটাকে দেখেন, তাহলে আপনি একটু চিত্রটা আপনার কাছে বেটার মনে হবে, গ্রোথটা ওইদিকে আছে। আর আদার দেন গার্মেন্টস, আমরা তো কোনো প্রোডাক্টকে ওইভাবে রিমার্কেবল করতে পারি নাই। শাহিন সাহেবদের যে ট্যানারি, উনি একটা পয়েন্ট বলেননি, সেটা হচ্ছে যে এক সময় বাংলাদেশ ইউরোপে এক্সপোর্ট করতেন ফিনিশ লেদার অথবা ফিনিশ গুডস, কিন্তু এখন ওই যে কমপ্লায়েন্সের কারণে, যেহেতু ইটিপি চলছে না, সেজন্য ইউরোপীয় বায়াররা ওই সার্টিফিকেট পান না বলে ওনারা এটা কেনেন না। ওনারা না কেনার কারণে আমি গতকালই হেমায়তপুর গিয়েছিলাম ওনাদের ট্যানারি পল্লীতে। সেখানে শুনলাম যে ওনারা আগে যে লেদারটা $2.5 বিক্রি করতেন, ইউনিটটা উনি হয়তো ভালো বলতে পারবেন, সেটা নাকি এখন 80 সেন্টস 90 সেন্টস এরকম একটা প্রাইস চলে আসে, যেটা একেবারে নেগলিজিবল প্রফিটে, নো প্রফিট নো লস বেসিসে তারা বাংলাদেশে এক্সপোর্ট করতে হয় চায়না বা অন্য কোনো দেশে। এরা যদি কমপ্লায়েন্ট হন, তাহলে প্রাইসটা বেড়ে যাবে, ইউরোপের মার্কেটে যাওয়া যাবে। আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা র লেদার এক্সপোর্ট করি, আবার আমাদের ফিনিশ প্রোডাক্টের জন্য যেহেতু কমপ্লায়েন্ট না আমাদের র লেদারগুলো, প্রসেসটা, আমরা বিদেশ থেকে লেদার ইম্পোর্ট করে এনে গার্মেন্টস বা জুতা তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করি। এই সমস্যাগুলো আমাদের নিজেদের সমস্যা। আর আরেকটা হাই গ্রোথ যে সেক্টর, সেটা হচ্ছে যে জুতার কথা বলেছেন, আরেকটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। লাইট ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে ভালো করছে, কারণ লাইট ইঞ্জিনিয়ারিং এ আর কম্পিটিটিভ হয় না। এক সময় আমরা যেমন ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার এক সময় আমরা ভারত থেকে ইম্পোর্ট করতাম, এখন থেকে 35-40 বছর আগে। এখন বাংলাদেশ থেকে ভারতে ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার এক্সপোর্ট হয়। এটা হচ্ছে এই জন্য যে কাছাকাছি মার্কেট রিমার্কেবল, এটা বোঝা যায় যে ওরা এই প্রোডাক্টটা তৈরি করলে এখন ওরা আর কম্পিটিটিভ হয় না, ওরা হাই ভ্যালু প্রোডাক্টে চলে গেছে। কিন্তু বাংলাদেশ যখন ট্রান্সফরমার তৈরি করে, এখন ভারত থেকে কম্পিটিটিভ এবং বেটার প্রোডাক্ট দিতে পারে, সুতরাং বাংলাদেশের প্রোডাক্ট এখন ভারতে যাচ্ছে। আপনি আমাদের যে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার দেখেন, ওয়ালটন ভালো করছে, আরো 4-5টা কোম্পানি কিন্তু এক্সপোর্টে এসে গেছে, এবং ওরা কিছুদিন পরে আপনার ওদের স্ট্যাটিস্টিক্সটা ভিজিবল হবে। তো এটা হচ্ছে যে আমরা টেকনোলজি পেয়ে গেছি, আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, ওভারসিজ বায়ারদের কনফিডেন্স এসছে যে এটা লাইট ইঞ্জিনিয়ারিং নয়, এটা হাউস হোল্ড প্রোডাক্ট, কিন্তু টেকনোলজিটা কাছাকাছি। আমরা এমন কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি এখন, যেটা ওয়ার্ল্ড মার্কেটে এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। জি, আপনি দেখেন জনাব এমএসসি থেকে আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি একটি দেশের উদাহরণ দেই, মালয়েশিয়াতে আমাদের 20-30% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হচ্ছে। আবার একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ভারত, পাকিস্তান বা এরকম কয়েকটি দেশে তারা শূন্য শুল্ক কিংবা কিছু শুল্ক দিয়ে সেখানে পণ্য বিক্রি করছে। তো সেই ক্ষেত্রে আসলে যে আমরা পারছি না, আমাদের বেশি শুল্ক দিচ্ছে হচ্ছে, এটিও তো আমাদের একটি দুর্বলতা। আপনি এটাকে কি বলবেন? হ্যাঁ, সেটা নিয়ে তো বলতে বলতে ফেড আপ হয়ে গেছি। এফটিএ নেই তো সারা দুনিয়াতে, আমরাই একমাত্র দেশ যাদের কোনো এফটিএ নেই। আমরা পৃথিবীতে একমাত্র দেশ যারা কোনো ট্রেড ব্লকে আমরা জয়েন করিনি। সেই জন্য ওই আবার ট্যানারির কথাটা আসতে হয়। আমরা কেন কম দামে বিক্রি করছি চায়নার কাছে, সেটা হচ্ছে চায়নার সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, ইউরোপের সাথেও নেই। এই আজকের পেপারে দেখবেন, আজকের পেপারে ভিয়েতনামের প্রাইম মিনিস্টার ঘোষণা করেছে যে যেহেতু আমেরিকা কাউন্টার ট্যারিফটা কমাতে চাচ্ছে না, তারা বলছে আমাদের দুশ্চিন্তা নাই, আমরা এমনিতেই 30টার মতো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, আমরা ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়াতে আরো অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব, এবং আমরা আমাদের প্রোডাক্টটাকে ডাইভার্ট করে অন্য মার্কেটে নিয়ে যাব। তো সুতরাং আপনি এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা আমাদের জন্য যে কত জরুরি, সেটা যদি আমরা করতে পারতাম, আমাদের এখন যে দুশ্চিন্তাটা, এখন যে আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশন করছি। জি জনাব শাহিন, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই এই বিষয়ে। এমএসসি থেকে বলছিলেন যে শুল্ক কমানোর যে বিষয়টি তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র কমানোর পক্ষে খুব বেশি একটা আগাবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে আসলে এখন যে শুল্ক হারটি আছে, সেক্ষেত্রে আপনাদের রপ্তানির
কতটা চ্যালেঞ্জ রয়েছে? একই সাথে আপনি যদি ছোট্ট করে বলতেন যে এলডিসি গ্র্যাজুয়েশন হবে আগামী বছর, এখানে আপনাদের প্রস্তুতি কি? দেখুন, এখানে বিষয়টি হলো যে রেসিপ্রোকাল ট্যারিফ প্লাস 15%, অর্থাৎ আমার 35% ডিউটি দিয়ে কিন্তু আমার আমেরিকান বাজারে আমার প্রবেশ করতে হবে আমার পণ্যের। এইখানে কিন্তু চায়না স্টিল আপনার 30% এখনো রয়ে গেছে। আপনার অ্যাজ লং অ্যাজ চায়নার যদি ট্যারিফ আপনার এইভাবেই থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ এখনো কিন্তু যে রেসিপ্রোকাল ট্যারিফের প্রভাবে যে আপনার চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশের দিকে ধাবিত হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ তারা যে নেগোসিয়েশনটা করেছে আপনার আমেরিকার সাথে, সেটা হলো যে নভেম্বরে আবার তারা বসবে, তারা 30% ডিউটি দিয়ে কিন্তু তারা তাদের পণ্যগুলো এক্সপোর্ট করছে, যার কারণে দেখা যাচ্ছে যে 5% বেশি দিয়ে বাংলাদেশ থেকে তারা প্রোডাক্ট তৈরি করে আপনার এক্সপোর্ট করবে না, যার কারণে দেখা যাচ্ছে যে চাইনিজ ইনভেস্টররা কিন্তু বিমুখ হয়েছে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত হবে ইউএস যে যারা পলিসি মেকার, তাদের সাথে বসে এই ট্যারিফটাকে কিভাবে আরো কমানো যায়, অর্থাৎ চায়নার পাশাপাশি নিয়ে আসা যায়। তাহলে একসাথে আপনার কাছে প্রশ্ন ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি কেমন আছে আপনাদের? দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি আসলে আমাদের সার্বিকভাবে কোনো কিছুই নেই, আমাদের সেক্টরে বিশেষত নেই। যে সিদ্দিক ভাই বলেছেন যেটা, যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমরা কি করব, আমরা তো কমপ্লায়েন্সই হতে পারি না। এখানে যদি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে যদিও তার মানে খুব বেশি প্রস্তুতি আপনারা নেই, সেটি বুঝতে পারলাম আপনার কথায়। এমএসডি কে আপনার কাছে ছোট্ট করে একটি মন্তব্য জেনে আসলে শেষ করতে চাই আজকের আলোচনা। আরেকটি বিষয় হচ্ছে যে জিআই পণ্য, যেগুলো আমাদের দেশে জিআই পণ্য আছে, সেগুলো কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই, সেটা বাড়ানোর জন্য আপনারা কোনো সুপারিশ বা কোনো পরামর্শ দেবেন কিনা? আমাকে প্রশ্ন করেছেন? জি, আপনাকে, এমএসডি কে আপনাকে। জিআই প্রোডাক্ট নিয়ে আসলে আমরা এখনো কনফিউশন আছে, কারণ জিআই প্রোডাক্টের ব্র্যান্ডটা কি, জিআই প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয়, এটার অধিকারটা কিভাবে তৈরি করতে হয়, এই ব্যাপারে আমাদের দেশের পলিসি মেকারদের কোনো স্বচ্ছ ধারণা নাই। আমাদের দেশের জামদানি, বাংলাদেশ থেকে আমরা জামদানি এক্সপোর্ট করি ভারতে, ভারত সেই জামদানিকে দিয়ে অন্য ড্রেস তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। এখন আমাদের জামদানিটাকে ওরা রেজিস্ট্রেশন করে ফেলেছে উপাধ্যায় জামদানি বলে। হ্যাঁ, ওরা যে উপাধ্যায় জামদানি হিসাবে রেজিস্ট্রেশন করেছে জিআই প্রোডাক্ট হিসেবে, এটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ করি না, আমরা কোনো মামলা করার চেষ্টা করি না। আবার আমরা আরেকটা সুইসাইডিয়াল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমরা আমাদের জামদানিটাকে ঢাকাই জামদানি বলে রেজিস্ট্রেশন করব। আমরা আন্দোলন করার পরে ওনারা এটা বিরত ছিলেন এবং দয়া করে, জাতির প্রতি দয়া করে ওনারা শুধু জামদানি নামে এটাকে রেজিস্ট্রেশন করেছে। অর্থাৎ জামদানি নামের রেজিস্ট্রেশন, জিআই রেজিস্ট্রেশনটা বাংলাদেশের, উপাধ্যায় জামদানি নামে এখন এটা ভারতের। তারা আমাদের মার্কেটে ডিস্টার্ব করছে, কারণ আমাদের একটা শেয়ার নিয়ে নিচ্ছে। শুধু আমরা যদি আমাদের অধিকারটাকে, প্রথমত জিআই প্রোডাক্ট কি, সেটা কিভাবে রেজিস্ট্রেশন হয়, এটা ব্র্যান্ড ভ্যালুটা কিভাবে বাড়াইতে হয়, কিভাবে এটা সারা পৃথিবীর কাস্টমারদের কাছে নিতে হয়, এই জিনিসটা আমাদের নিজেদের একটু হোমওয়ার্কের দরকার আছে। তাহলে আমরা অসংখ্য ধন্যবাদ এমএসডি কে, আপনাকে এবং শাহিন আহমেদ, আপনাকে দুজনকে আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাহিন ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, এর সাথে সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তায় দেশের সিংহভাগ মানুষ, অন্তত 20% মানুষ বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। এদের মধ্যে বেশি সংকট চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধ নিয়ে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপে উঠে আসে এই চিত্র। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ আর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে ভাগ্য ফিরবে না সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। বনানীর করাইল বস্তির আঞ্জুয়ারা বেগম, বয়স 45। প্রায় 12-13 বছর ধরে কাজ করছেন ভাঙাড়ির দোকানে। কেমন চলছে জীবনযাপন জিজ্ঞেস করতেই বললেন সংসারের টানাপোড়েনের কথা। আনতি নাই, টাকা পয়সা, বেতন মতন কেউ পাতেছে না, ঠিকভাবে কাজকর্ম হইতেছে না, টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারতেছি না।
নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার গল্পই যেন একই সুতোয় বাঁধা। এই যেমন ছায়া রানী বড়ুয়া, পেশায় সরকারি চাকরিজীবী। বাজারে এসেছেন ঠিকই, তবে কাটছাট করতে হচ্ছে অনেক কিছুই। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ছোট করে দিচ্ছে বাজারের ব্যাগ। যেহেতু আমি পারছি না, এখন ছেলে মেয়েদের উপর একটু চাপ বাড়াতে হচ্ছে, সবকিছু জিনিসের দাম বেশি, কষ্ট তো একটু হচ্ছেই। শুধু আঞ্জুয়ারা আর ছায়া রানী নয়, নিত্যপণ্যের এমন লাগামহীন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের প্রায় 70% মানুষ। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে 65% মানুষ। চরম আর্থিক সংকটে রয়েছে 20% মানুষ। গত মে মাসে দেশের 8067টি থানায় জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি। বিশ্লেষকরা বলছেন, দেশে বিনিয়োগের স্থবিরতা আর কর্মসংস্থানের অভাবই এমন পরিস্থিতির মূল কারণ। মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ফিক্সড ইনকাম গ্রুপ এবং যারা বেকার, তাদের ভয়ানক অসুবিধা হয়। সুতরাং মন্দা যদি একটা অর্থনীতিতে চলতে থাকে, বিনিয়োগ যদি না হয়, নতুন কর্মসংস্থান যদি না হয়, তাহলে একটা যারা দরিদ্র ছিল না এরকম লোক আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। জরিপে দেখা যায় 67% চিকিৎসা ব্যয় এবং 27% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। 74% ক্ষেত্রে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। এছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি মানুষ। গত বছর দারিদ্র্যের হার 18-19% ছিল, এবার 9%, 10% বেড়ে গেছে। পিপিআরসির জরিপ বলছে, শুধু মধ্যবিত্ত ও নিম্নবিত্তই নয়, উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। পুঁজির সংকটে আছেন অনেক উদ্যোক্তা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিকেন্দ্রীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা এবং স্বাস্থ্যের দিক থেকেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। দেশের আকার অনুযায়ী বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। সকালে বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশ উন্নয়ন করতে পারবে কিনা শীর্ষক সেমিনারে পূর্ব এশিয়ার অভিজ্ঞতা ও সংস্কার কমিশনের প্রতিবেদন উপস্থাপনের সময় এসব কথা বলেন বিশেষ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহমেদ আহসান। তিনি আরও বলেন, বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বক্তারা বলেন, অন্যান্য দেশ যেভাবে তাদের প্রশাসনিক কাঠামোকে বিকেন্দ্রীকৃত করতে পেরেছে, তারা দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে তত বেশি। বাংলাদেশের আসলে দীর্ঘকালীন টেকসই উন্নয়ন সম্ভব না বিকেন্দ্রীকরণ ছাড়া। হ্যাঁ, কারণ হচ্ছে যে স্থানীয় আকার, স্থানীয় পর্যায়ে যদি দায়বদ্ধতা না থাকে, তাহলে পরে কিন্তু সাধারণ মানুষের উপকার আসবে না। তো সেটা ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন ভাবে আমাদের শিক্ষার গুণগত মানে একটা বিশেষ প্রকট সমস্যা হয়ে গেছে। আন্তর্জাতিক ভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের শিক্ষার গুণগত মানে। তো সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ আপডেট দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যে চিত্রটি, সেটি হচ্ছে তিনটি সূচকে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 44 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5436 পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 10 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1175 পয়েন্টে। এবং DS30 ইন্ডেক্স যেটি, সেটি 20 পয়েন্ট বেড়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 2111 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,287 কোটি টাকা। 236টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 106টির এবং অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এবারে জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের চিত্রটি আমরা দেখে নিতে চাই এই মুহূর্তে কী রয়েছে। মার্কিন ডলার দেখতে পাচ্ছি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 137 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়। পাউন্ড 157 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 165 টাকায়। চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয়ে বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সায়। ভারতীয় রুপি 138 টাকা ক্রয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ, সেটি এই মুহূর্তে অবস্থান করছে প্রতি ভরি 1,94,859 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে 1,86,006 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 1,59,400
24 টাকা এবং সনাতন স্বর্ণের দাম আছে 1,32,351 টাকা। রূপার দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট রূপা যেটি সেটি প্রতি ভরির দাম আছে 3,475 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম আছে প্রতি ভরির দাম 3,312 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,846 টাকা এবং সনাতন রূপার দাম প্রতি ভরি 2,134 টাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের নতুন বাড়ি বিক্রির হার গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নির্মাতাদের আকর্ষণীয় ছাড় এবং বন্ধকি ঋণের সুদহার কমে যাওয়ায় বাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্টে নতুন বাড়ি বিক্রি 20% বেশি বেড়ে গিয়ে প্রায় 8 লাখে ছাড়িয়েছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। নির্মাতারা অবিক্রিত বাড়ির চাপ কমাতে দাম কমানো সহ বিভিন্ন সুবিধা দেয় বিক্রি বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এই বৃদ্ধি বাজারের আসল চিত্র তুলে ধরে না। আবাসন বাজারের একটি বড় অংশ এখনও স্থবির হয়ে আছে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।